রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছা মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেটে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাটি বলল এমপি জাংকুক সরকার। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া, তারপর হাড়গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আয়। জাংকুকের নির্দেশ মতো গার্ডরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভিতরে রঙ্গমঞ্চখানায়, যেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অব্দি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য। এমপি জাংকুক সরকার আরএম সরকারের বড় ছেলে। আরশিনগরের বুকে রাজপুত্রের মতো পরিচয় এই নামটি। এটা কোনো সাধারণ মানুষের নাম নয়, এটা একটা বয়, একটা মানুষের ক্ষমতা। কালো পাঞ্জাবি, মুখে ছাপ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না এই চশমার আড়ালে তার চোখে কি চলছে। সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। তার ডান কানে সবসময় ছোট একটা হেডফোন থাকে। কেউ জানে না সে কাদের সঙ্গে এত আলাপ করে, কিন্তু যাদের নাম একবার এই হেডফোনে লিস্টেড হয়ে যায় তার জীবনে গনিয়ে আসে একমাত্র মৃত্যু। 28 বছর বয়সে এমপি হওয়ার চারটিখানি ব্যাপার নয়, কিন্তু সেটা তার জন্য কোনো ব্যাপার নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন? চাইলে সে যে কোনো পরিষদে যোগ দিতে পারবে। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চূড়াগলি, সব রহস্য, সকল অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। জাংকুক সরকার একবার রেগে গেলে আইনও তাকে থামাতে পারে না। জাংকুকের কাছে বয়ের থেকেও বড় কোনো আইন নেই। দিনের বেলায় জাংকুক যুব সাধারণের আইডল হিসেবে ঘুরে বেড়ায়। জাংকুকের হলো এই ভিন্ন দুটি রূপ। আরশিনগরে নির্বাচনের হাওয়া বইছে। শহরের অলিতে গলিতে পোস্টারে ভরে আছে আরএম সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি জাংকুক জিতে যায়, তাহলে সংসদে 360টি আসন থেকে বেশি সংখ্যা আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী আরএম সরকারে নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছে আরএম সরকারের দল। আর ঠিক এই সময়ে এক উঠতি জনপ্রিয় বিরোধী পার্টি সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়, তাও আবার নিজ অফিসে। কিন্তু কেউ জানতে পারেনি তার সাথে ঠিক কি হয়েছে। নিউজ চারদিকে ছড়িয়ে পড়ে সালমান নাকি আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানে এটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছনে। আর মাথার পেছনে নিজের হাতে গুলি চালানো এটা কোনোদিনও সম্ভব না। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রেদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা কোনো আত্মহত্যা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসতে শুরু করে যে ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানেই দামাচাপা পড়ে যায় সেই কেসটি। এটা প্রথমবার নয় যে এই কেসটা দামাচাপা পড়ল। জাংকুক হলো তীক্ষ্ণ বুদ্ধির একজন মানুষ। সে লাশের কোনো প্রমাণই রাখে না, যার জন্য কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে জাংকুক এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। পরের দিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন জাংকুক সরকার। আজও তার ব্যতিক্রম নয়, বরাবরের মতোই তার সাথে তার ছেলে পেলে আর সাথে জিপ নিয়ে বের হয়ে পড়ে জাংকুক সরকার আরশিনগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হিসেবে তাকে আনা হয়। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় জাংকুকের সব গাড়িগুলোকে। ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয়ে নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনী সৃষ্টি হয়। ঠিক তখনই জাংকুকের নজরে পড়ল নরম আলোয় ঝলমল করছে এক রূপবতী রমণী। থেকে থেকে টিস্যু দিয়ে গাম মুছছে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলো উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই রমণীটি, আর তাকে চোখে নজরবন্দি করছে জাংকুক সরকার। জাংকুক এক পলকে তাকিয়ে আছে সেই রমণীর দিকে, যেন চোখে সরাতে পারছে না সে। ভাই ভাই ও ভাই। ইয়োনো 3-4 বার ডাকে জাংকুককে, কিন্তু কোনো লাভ হয় না। জাংকুক এক নজরে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে। তার চোখে দেখেছি আমার সর্বনাশ রে ইয়োনো। কেটা আপনার সর্বনাশ করছে ভাই? আমারে কন খালি হাত ভাঙ্গা ভিতরে হান্দায়ে দিমু, কন খালি একবার। ইয়োনুর কথা শুনে জাংকুকের ধ্যান ভাঙে আর সে এক পলক তাকায় ইয়োনুর দিকে।
সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় জাঙ্কুকের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর সময় পেলি না, একটুকুর জন্য চলে গেল। কেডা চলে গেল ভাই? তোর মরা বাপ। জাঙ্কুক তার খোলা জিপ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে যদি সেই রহস্যময়ী নারী দেখা পাওয়া যায়, কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। জাঙ্কুক বিরক্ত হয়ে বিদ্যালয়ে পৌঁছালো। জাঙ্কুক যাওয়া মাত্রই তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর জাঙ্কুক সবার সামনের আসনে বসেন। প্রথমে একটু ভাষণ আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল এবং জাঙ্কুকের মধ্যে একটু কথোপকথন হয়। তখন নাচের এক পর্যায়ে কিছু একটা দেখে জাঙ্কুকের চোখ আটকে যায়। জাঙ্কুক তার সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্টেজে দলীয় নৃত্য পরিবেশ করা এক রমণীর দিকে। সকালে দেখা সেই সুন্দরী রমণীকে তা কল্পনা করতে পারেনি জাঙ্কুক সরকার। যতক্ষণ যাবৎ নাচ চলছিল ততক্ষণ যাবতই জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই রমণীর দিকে। নাচ শেষে জাঙ্কুককে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। জাঙ্কুক স্টেজে ওঠা মাত্রই হাততালিতে ফেটে পড়ে চারপাশ। জাঙ্কুক তার ভাষণ শুরু করে, কিন্তু ভাষণ দেওয়ার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালে দেখা সেই রহস্যময়ী রমণীর দিকে। জাঙ্কুক ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়। কিছুক্ষণ যেতেই মাইকের মাধ্যমে রমণীটিকে উদ্দেশ্য করে বলে, গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের সাইডে বসে থাকা মেয়েটি স্টেজের দিকে চলে এসো। জাঙ্কুকের কথা শুনে সবাই হা হয়ে তের দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু ভয় কাজ করছে। জাঙ্কুককে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশের সকলে রীতিমতো কান্না ঘুষা শুরু করে দিয়েছে। তার বান্ধবীরা বলতে থাকে সে কি এমন করেছে যার জন্য জাঙ্কুক সরকার তাকে একাই স্টেজে ডাকছে। তে ভয়ে জড়ো হয়ে চেয়ারেই বসে রইল। জাঙ্কুক কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নেমে সোজা তের দিকে আসতে শুরু করলো। জাঙ্কুককে আসতে দেখে তে ভয়ে কান্না শুরু করে দেয়। জাঙ্কুক এসে সোজা তের পাশে দাঁড়ায়। জাঙ্কুককে দাঁড়াতে দেখে তে ধীরে ধীরে মাথা নিচু করে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। তে দাঁড়ানো মাত্রই জাঙ্কুক তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ হাত ধরাতে ভয়ে তের আত্মা শুকিয়ে যায়। জাঙ্কুক তেকে নিজের পাশে দাঁড় করিয়ে মাইকটা হাতে নেয় আর তের দিকে ইশারা করে বলে, লিসেন, শি ইজ মাই গার্ল। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি সে যেন নিজ দায়িত্বে নিজে কাফনে কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে আতঙ্ক বাসা বাঁধে। সেই জাঙ্কুক সরকারের চোখে তে নামের 19 বছরের মেয়েটা কিভাবে পড়লো ভাবতেই সবার মাঝে ভীতি কাজ করছে। জাঙ্কুক সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবারও পরে নেয়। তে তো জড়বস্তুর মতো সেখানে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পেছনে ঘুরে তের দিকে তাকায়। এই পুরি, আই লাভ ইউ। জাঙ্কুকের ছেলেরা সবাই যে যার মতো শীষ বাজাতে শুরু করে আর জাঙ্কুকও তাদের সাথে উল্লাস করতে করতে বের হয়ে পড়ে। আতে স্টেজে রোবটের মতো দাঁড়িয়ে রইল। জাঙ্কুক নিজের জিপে বসে লুকিং গ্লাস দিয়ে তেকে দেখতে শুরু করে। যতক্ষণ না বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ যাবতী সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। তের পুরো শরীর ধরধর করে কাঁপছে। ভেতরে যেন তার আতঙ্কের ঢেউ মেলছে। যে মানুষটির নাম শোনা মাত্রই পুরো শহর কাঁপে, যার আইন কিনা সে নিজে তৈরি করে, সেই মানুষটি কিনা তাকে সরাসরি মাই গার্ল বলে ঘোষণা দিয়ে দিল। ভয়ে আর আতঙ্কে তে এক চুল পরিমাণও নড়ে না। কিছুক্ষণ পর প্রিন্সিপাল একজন লেডি টিচারকে দিয়ে তেকে তাড়াতাড়ি স্টেজ থেকে নামিয়ে আনেন। কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না, শুধু চোখে চোখে সবাই একে অপরকে প্রশ্ন করছে কি হয়ে গেল আজকে। তে নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। আরশিনগরের জাঙ্কুকের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো, গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটা জায়গা। জাঙ্কুক সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। জাঙ্কুক একবার পেছনে ফিরে তাকায় নিজের ছেলেপেলের দিকে। কালকে মিটের সব ডিটেলস চাই, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। ছেলেরা সবাই ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে জাঙ্কুক যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশে চাঁদ হলেও এনে দিতে হয়। জাঙ্কুক হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়, চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। আমি কোনো মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে। খেলা? ইউনু সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মোহব্বতের খেলা। এই খেলার ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। ভাই, আপনার জন্য তো কেউ ফাঁদ পেতেও শান্তি পাবে না। দিন শেষে দেখবেন নিজেই সে ফাঁদে পড়ে গেছে। ইউনুর কথা শুনে যে হোক ওর মাথায় একটি গাঁটটি মারে। তুইও যেমন, তোর চিন্তা ভাবনাও তেমন।
ভাই প্রেমের কথা কইছে বুঝছস? জেহবের কথা সবাই উচ্চ স্বরে হেসে ওঠে আর জাঙ্কুক আবারও সেই স্ক্রিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ওয়েলকাম টু মাই লাইফ পরি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি তে অনেক চাপা স্বভাবের একটি মেয়ে। বচনভঙ্গি সুন্দর, সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের। সুবিন আর ইয়ঞ্জন বেগমের বড় মেয়ে তের বাবা সুবিন একজন ব্যাংকের কর্মকর্তা, তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে। কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্য ভেদ করে ঢুকে পড়েছে অন্য এক চিন্তা। তে রাতভর বিছানায় ছটফট করে, বারবার শুধু জাঙ্কুক সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো কথা মনে পড়ে। শি ইজ মাই লেডি। ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজে কাফনে কাপড় কিনে রাখে। এই কথাগুলো তের মনকে তছনছ করে দিচ্ছে। সারাটা রাত সে খুব ভয়ে কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45টার দিকে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে তে। তাকে নিতে এসেছে তার দুই বান্ধবী লিসা আর রোজ। তারা তিনজন কলেজে যাওয়ার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পায় না। এরই মধ্যে তাদের সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। দুটো অপরিচিত লোক গাড়ি থেকে বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি জাঙ্কুক ভাই আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন। তের মুখ ভয়ে শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে শুরু করেছে। ভয়ে ভয়ে বেশ কয়েকবার এদিক সেদিক তাকায় সে, যদি কেউ দেখে ফেলে। ভাবি সাপ ওঠেন না কেলা। দেখুন আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। ভাবি আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাই আইব আপনার নিতে। চোখ দিয়ে টুকটা পানি গড়িয়ে পড়লো তের। যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকে তার পেছনে এসে লাগলো। তে কোনোদিনও কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে, জাঙ্কুক সরকার নামের ঝড়। তে আর বেশি কিছু না ভেবে তার বান্ধবীদের নিয়ে হাঁটতে শুরু করলো। আরশিনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল একটি ডুপ্লেক্স বাড়ি, নাম হলো সরকার ম্যানশন, যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চিনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাঁচের জানালা দিয়ে দেখা যায় পুরো শহরের ব্যস্ততা। রাজপ্রাসাদের মতো হলো এই ডুপ্লেক্স বাড়িটি। আরএম সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে সেখানে দেশের হাই প্রোফাইল লোকেরাও ঢুকতে সাহস পায় না। সরকার ম্যানশনে বৈঠকখানা চলছিল আরএম সরকার এবং জাঙ্কুক সরকারের মধ্যে। আমি চাই না আপনি রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাপজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরেই, কিন্তু যেখানে আমার একটা ফোন কলে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর। আব্বাজান আমি এমপি জাঙ্কুক সরকার পরে, আগে আপনার ছেলে, অর্থাৎ প্রধানমন্ত্রী নামজন সরকারের ছেলে। আমার পেছনে লাগা অত সহজ না। আপনি শুধু আমার ছেলেই নন, আমার অমূল্য সম্পদ। জাঙ্কুকের নামজনের কথার মাঝে জাঙ্কুকের ফোনে একটা ছোট্ট করে টেক্সট আসে, যেটা দেখার পরপরই জাঙ্কুকের মুখের নকশা বদলে যায়। মুহূর্তেই সে বর্ষা থেকে উঠে দাঁড়ালো, হনহন পায়ে বেরিয়ে যেতে লাগলো সরকার ভিলা থেকে। জাঙ্কুকে রেগে মেগে বেরিয়ে যেতে দেখে তার ছেলেপেলেরা এসে হাজির হয়। ভাই কারে উড়াইতে হইব নাম কন খালি। যেহব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে। জাঙ্কুক কারো কোনো কথার উত্তর না দিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। সিটি কলেজ, রোদে ঝলমল দুপুরে কলেজের চত্বর কাঁপিয়ে একটি কালো জিপ এসে থামলো সিটি কলেজে। আরশিনগরের বাতাস যেন থেমে গেল জাঙ্কুক সরকারকে নামতে দেখে। কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণীর এ সেকশন ক্লাসে। তখন তেদের ক্লাস চলছিল। সে অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা অনেক মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছু তোয়াক্কাল না করে কলেজে আসে আর মুখ বুজে ক্লাস করতে শুরু করে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘুষা করছিল, কিন্তু তে তেমন একটা পাত্তা দিল না। ক্লাসে যখন সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছিল, জাঙ্কুক তার পঞ্চপাণ্ডব নিয়ে তের ক্লাসে প্রবেশ করে। জাঙ্কুককে দেখা মাত্রই টিচার ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়েন আর ক্লাসে পিনবত নীরবতা বিরাজমান হয়। সবার মুখে ইতিমধ্যে ভয় চলে আসে। এই মুহূর্তে জাঙ্কুক তাদের ক্লাসে কি করছে। জাঙ্কুক সোজা তের বেঞ্চের সামনে দাঁড়ায় আর তের দিকে তাকায়। আর তে তো মাথা নিচু করে তখনও বসেছিল। ভয়ে তার হাত পা রীতিমতো কাঁপছে। যার সামনে আরশিনগরের কেউ ভয়ে কোনো কিছু বলতে পারে না, সে কিনা তার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক অনেক কড়াভাবে তেকে বলল, গাড়ি পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো আসিসনি কেন গাড়িতে করে?
জাঙ্কুকের ধমক এতে কেঁপে ওঠে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। জাঙ্কুক একটু ঝুঁকে তের মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। দেখ, আমি কিন্তু খুব ভালো লোক নই, যা বলবো চুপচাপ শুনবি। তে মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ। শিক্ষক নির্বাক। জাঙ্কুক বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যেতে বলে। প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে আছে। পিয়নকে দিয়ে তেকে ডেকে পাঠানো হয়। তে এসে সবাইকে সালাম দেয়। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে তে, তুমি আর কলেজে এসো না। কিন্তু কিন্তু স্যার, আমার দোষ কি? তোমার কোনো দোষ নেই, আমরাও জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝো, তাই না? তে নিঃশব্দে বেরিয়ে যায়। কি বা বলবে সে? তার তো বলার মতো কোনো ভাষাই নেই। রাত 9টা, শিকদার বাড়ি। বাড়িতে ফিরে আজকে তে নিজের মাকে এইসব কিছু জানাতে চাইলো, কিন্তু পারলো না। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা মা এই ব্যাপারে জানতে পারে তাহলে তার কি অবস্থা করবে সেটা খুব ভালো করে জানে তে। সে চুপচাপ বসে আছে। মোবাইলে একটা পর একটা অজানা নম্বর থেকে কল আসছে। সবগুলো নম্বরই তে কেটে দেয়, কারণ সে জানে এগুলো কার নম্বর। তে ফোন অফ করে চুপচাপ পড়তে বসলো। এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পর যখন কেউ দরজা খুললো না, তখন তে নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। তে দরজা খুলতে দেখে একটি খাম রাখা। খামের ভেতরে এক টুকরো সাদা কাফনের কাপড় আর একটি ছোট্ট নোট। আর একবার কল রিসিভ না করে কেটে দিলে এটা কিছুক্ষণের মধ্যেই তোর দরকার পড়বে। তে থরথর করে কাঁপতে লাগলো। দরজা বন্ধ করে সোজা নিজের রুমে ফিরে এলো। ফোন অন করার সাথে সাথে জাঙ্কুকের কল আসে। তে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? আমি ছাড়া আর কেউ তোকে কল দেয়? জাঙ্কুকের গলা শুনেতে একটা শুকনো ঢোক গিলল। কিরে, কথা বল। তে জবাব দিল না। কল দেওয়ার সাথে সাথে কলটা রিসিভ করবি। যদি না করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জি আচ্ছা। কালকে লাল ড্রেস পরবি, না হলে যে ড্রেস পরবি সেটা তোর রক্ত দিয়ে লাল করে ফেলবো। জাঙ্কুকের কথা শুনে তে খুব ভয় পেয়ে যায়। জাঙ্কুক কল কেটে দিল। কিন্তু লাল ড্রেস পরে তে কোথায় যাবে? তাকে তো কলেজ থেকে বের করে দিয়েছে প্রিন্সিপাল। জাঙ্কুক কল কেটে দিয়ে নিচে আসে। জাঙ্কুককে নিচে আসতে দেখে সেখানে উপস্থিত থাকা সকলে ভয় পেয়ে যায় খানিকটা। কি বলবি, জলদি বল। ভাই, আসলে আমরা সকলে জানবা পারছি খবরটা। কিসের খবর? মানে ভাই, ভাবি সাহেবের কলেজ থেকে বাই করে দিছে ওই প্রিন্সিপাল। তেকে বের করে দেওয়ার কথা শোনা মাত্রই জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসে। ইউনু? জি ভাই। যে কলেজ থেকে আমার শখের নারীকে বের করে দেওয়া হয়েছে সে কলেজ যেন টিকে না থাকে। ওকে ভাই, ওকে, আমি এক্ষুনি গিয়ে বোমা মারতাছি। কথাটা বলে ইউনু চলে যায় নিজে তৈরি করা বোমা নিয়ে কলেজটাকে উড়িয়ে দিতে। জেহব? জি ভাই। প্রিন্সিপাল সহ যারা যারা ছিল সেই সময়ে তাদের সবাইকে নিয়ে আয় আমার আস্তানায়। ওকে ভাই। জেহব নিজের কাজে বেরিয়ে গেল। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ায়। এত বড় কলেজা কার যে তেকে কলেজ থেকে বের করে দেওয়ার দুঃসাহস দেখিয়েছে? জাঙ্কুক আজ নিজের চোখে দেখবে। জাঙ্কুকের চোখ যেন রক্তিম বর্ণ ধারণ করেছে। কেউ তার শোকের নারীকে অসম্মান করেছে, মানে তাকেও অসম্মান করেছে। জেহুব এবং ইউনো যে যার কাজে সুন্দর মতো লেগে গিয়েছে। আজ যদি এক চুল পরিমাণও ভুল হয় তাদের দ্বারা, তাহলে জাঙ্কুক আজকে তাদের শেষ করে দিবে। ঠিক তখনই জেহুবের ফোন আসে। ভাই, লোকজন রেডি। প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচার সবাই গাড়িতে। জাঙ্কুকের মুখে ফুটে উঠল সে চিরচেনা হাসি। রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়, আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কাকে বলে। রঙ্গমঞ্চখানা, টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড়, হাত মুখ বাঁধা। জাঙ্কুক চেয়ার ঘুরিয়ে পায়ের উপরে পা তুলে বসলো। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে কয়েকজন সহযোগী। কিরে, তোরা এত পাওয়ার কোথায় পেলি বলতো? তোদের দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি। দুঃসাহসী বটে, আমার শখের নারীকে কলেজ থেকে বের করে দিয়েছিস। স্যার মাফ করবেন, আমরা জানতাম না যে ও আপনার পছন্দের। জাঙ্কুক মৃদু হাসলো। তো না জেনে অনেক মহৎ কাজ করে ফেলেছিস নাকি? লিসেন, আমার শখের নারীকে না চেনাটাও একটা অপরাধ, আর এই অপরাধের পরিণাম পুরো আশিনগর দেখবে এবার। জাঙ্কুকের কথা শুনে সকল শিক্ষক ভয় কাঁপতে শুরু করলো। শিক্ষা দে এদের। ভাই, শুধু শিক্ষা না, শরীরে লিখে দিমু সরকারের আদেশ অমান্য করা মানে মৃত্যু। পরের দিন সকালবেলা খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাসদের আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজকে সকালটা কেমন যেন বিষাদময়। সে চারপাশের কোনো আওয়াজ বা কোলাহল শুনতেই পাচ্ছে না। কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু।
আজকে চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু এমন তো সচরাচর হয় না। তে একটু বারান্দায় যায়, গিয়ে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। তে ফ্রেশ হয়ে নিচে আসে, মা রান্নাঘরে আর বাবা টিভিতে কিছু একটা দেখছে। টিভিতে তখন একটা খবর চলছিল, আরশি নগরের নামকরা কলেজে আগুন, 3 জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্রই তের হাত পা ঠান্ডা হয়ে যায়, ভয়ের চোটে চোখের সামনেটাও ঝাপসা হয়ে আসে। ঠিক তখনই তের বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে, তবে তুই চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দেব। তে তার বাবার কথা শুনে মাথা নেড়ে হে জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব তার কাজ। তে যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না, তাই সে নিজের রুমে যেতে শুরু করে। কিন্তু তের মা তাকে বাধা দিয়ে বললেন, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। তে তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে নিল। খাবার যেন গলা দিয়ে নামছেই না। তে রুমে আসতে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। তে মোবাইলটা হাতে নিতে একটা ছোট্ট মেসেজ ভেসে ওঠে। বিকেল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা সিন করা মাত্রই তের কলিজার পানি শুকিয়ে যায়। সে এই কোন বিপদে পড়লো? কিভাবে বাঁচবো আমি জাঙ্কুক সরকারের হাত থেকে? সরকার ভিলা। আরএম সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকেদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছেন। ভোট কিভাবে আসবে, কোত্থেকে আসবে আমি জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে, মনে হয় না এতটা সহজ হবে। না বলতে কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। হঠাৎ করে জাঙ্কুকের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খেয়ে যায়। নেতাদের সাথে আরএম সরকারের কথোপকথনের মাঝে জাঙ্কুক সরকার নিচে নেমে এসেছে, আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই হবেন। আর যদি কোনোভাবে 19 থেকে 20 হয়, তাহলে নিজেদের কবর কোথায় খোঁড়া হবে সেই জায়গাটা নিজে থেকে ঠিক করে নিও। স্যার, কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এইসব বিষয় নিয়ে চিন্তা জাঙ্কুক করে না। বাকি কয়েকজন নেতা কিছু বলছে না, তারা ঘাপটি মেরে বসে আছে। আরএম সরকারের মনে ভয় কাজ করছে, জাঙ্কুক আসবে আর কিছু করবে না, এটা ভাবাটাও বোকামি। আব্বাজান, আপনার চোখ জোড়া 2 মিনিটের জন্য বন্ধ করুন। জাঙ্কুকের কথা মতো আরএম সরকার চোখ বন্ধ করে নিলেন, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি তিনি কানটাও বন্ধ করতে পারতেন, তাহলে হয়তো আরএম সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর আরএম সরকার চোখ খুলেন আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের পুরো শরীর তাজা রক্ত লেপটে আছে। পরক্ষণেই আরএম সরকারের কানে গুমরানোর আওয়াজ আসে। তিনি নিচে তাকান আর দেখতে পায় শুভ নিজের কাটা গলা নিয়ে এখনো ছাতক পাখির মতো গংড়াচ্ছে, আর জাঙ্কুক তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে শুভর মাথা আলাদা করে দেয়। আর এটা দেখা মাত্রই বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। তারপর জাঙ্কুক তাদের সামনে এসে দাঁড়ায়। আমার আব্বা হইতাছে আমার জান। যে মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করেছিলি, সেই মাথাটা আলাদা হওয়াটা দরকার ছিল। নেতারা জাঙ্কুকের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গিলল। আমার আব্বার দিকে যে চোখ তুলে তাকাবে, তার চোখ খুলে আমি মার্বেল খেলবো। ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ আপনা আপনি ফাঁকা হয়ে যাওয়া। জাঙ্কুক নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে এসে বসে পড়ে, আর আরএম সরকার এক বালতি দুধ জাঙ্কুকের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয়, জাঙ্কুক যতবার বাড়িতে রক্তের বন্যা বহায়, ততবার আরএম সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। গোসল শেষে জাঙ্কুক সোজা চলে যায় নিজের রুমে, আর আরএম সরকার অন্দরমহলে চলে আসে। মিনহু, জি কর্তা। লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার করে ফেল। আমার জাঙ্কুক নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা। সারা সকাল ও দুপুর অনেক বই কাটে তের। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ তের সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবে বা জাঙ্কুক সরকারের মুখোমুখি হবে তে, যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়। তার সাথে কিভাবে দেখা করবে তে, কিভাবে বা তার সামনে দাঁড়াবে। তের চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ আসে তের কানে। সে সাথে সাথে বেলকুনিতে যেয়ে দাঁড়ালো। নিচে তাকানো মাত্র তার বয়স যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। জাঙ্কুকের 2 জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু তে কিভাবে তার মা বাবাকে বলে বের হবে এটা ভেবে পাচ্ছে না। তের চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে তার রুমে। মাকে এই সময় তার রুমে আসতে দেখে তের বয়স যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। তাহলে কি সব জেনে গেল তার মা? তে মা। জি আম্মা। তোর বান্ধবী রোজ এসেছে তোকে নিতে। তোদের কোচিং এ যে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো?
মায়ের কথা শুনেতে হতভম্ব হয়ে গেল। তার জানা মতে এমন কিছুই তো নেই আজকে। তাহলে কি রে, যাবি তো নাকি? জি আম্মু। তে ইয়ঞ্জনের সাথে নিচে নেমে আসে। তে আসার সাথে সাথে রোজ তার হাত ধরে নিয়ে যেতে লাগলো। আন্টি আসি তাহলে আমরা। আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। রোজ থেকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। তে জাঙ্কুক স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। রোজের কথা শুনে তের ভয় আরো বেড়ে যায়। তার মানে এইসব জাঙ্কুকের কারসাজি। তে বের হওয়ার সাথে সাথে জাঙ্কুকের লোক গাড়ি দরজা খুলে দেয়। ভাবি সাহেব এত লেট কেন? ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। তে কোনো কথা বললো না। এদিক ওদিক ভালো মতো দেখে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লো। গাড়িতে বসা মাত্রই দোয়া দরুদ পাঠ করতে লাগলো। গাড়িটা যতটা দূরে যাচ্ছে তার হৃদস্পন্দনও তত বেড়ে যাচ্ছে। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আশিনগরের জঙ্গলে পোড়া বাড়ির সামনে এসে থামে। গাড়ি থামার সাথে সাথে একজন লোক এসে দরজা খুলে দেয়। তে ভয়ে ভয়ে নেমে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তেকে ইউনু পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। কিছু দূর এগিয়ে যেতে দেখলো জাঙ্কুক পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই, ভাবি সাহেব আইছে। জাঙ্কুক হাতের ইশারা দিয়ে সবাইকে যেতে বলে। আর তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর তারপর জাঙ্কুক পেছনে ফিরে তের দিকে তাকায়। লাল সিম্পল ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরে লাগছে তেকে। তেকে দেখা মাত্রই জাঙ্কুকের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে তের দিকে আসতে শুরু করে। জাঙ্কুককে এভাবে নিচের দিকে আসতে দেখে তের বুকে তীব্র ব্যথা শুরু হয়ে গেল। তে বয়ে কাঁদতে শুরু করে দিল। জাঙ্কুক তের অনেক কাছে এসে দাঁড়ায়। তে বয়ে নিজের জামা খামচে ধরে। তে জাঙ্কুকের থেকে বেশ খাটো, তাই জাঙ্কুক একটু ঝুঁকে তের ডান গালে একটা চুমু দেয়। জাঙ্কুকের এমন কাণ্ডে তের চোখ বড় বড় হয়ে যায়। আসতে কোনো অসুবিধা হয়নি তো? তে মাথা নেড়ে না বোঝায়। দেখো আমি ভালো মানুষ নই। যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবে, না হলে আমার হাতেই তোমার জানা চড়বে। জাঙ্কুকের কথা শুনে তের ভয় আরো বেড়ে গেল। সে শুধু হ্যাঁ বোধক মাথা নাড়লো। এখন বাড়ি যাও। এই ইউনু, তোর ভাবিকে বাড়িতে দিয়ে আয়। ইউনু এসে খুব সম্মানের সাথে তেকে সাথে নিয়ে যায়। তেকে যতক্ষণ দেখা গেল জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হ্যাঁ, তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। জাঙ্কুক সানগ্লাসটা খুলে পু দিয়ে আবার চোখে পড়ে নেয়। তারপর সিগারেট টানতে টানতে রঙ্গমঞ্চ খানার দিকে চলে যায়। সারা রাস্তা তে নিচের গালে হাত দিয়ে রাখে। জাঙ্কুক যে হঠাৎ তাকে চুমু দিবে এটা সে কল্পনা করতে পারেনি। তে বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে যে তার এক্সাম কেমন হলো আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে গেল এক্সাম। তে কোনো রকম বাহানা দিয়ে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার সাথে সাথে তে অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয়। বারবার জাঙ্কুকের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি জাঙ্কুকের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এটা তো তে আগেই বুঝে গিয়েছিল। অবশ্য জাঙ্কুকের এমন হিংস্রতার কথা তে আগেও শুনেছে, যাকে সবাই ভয় পায়। সেই এসে পড়লো তের গলায়। তে নিজের নিয়তির ব্যাপারে ভেবে একেবারে কান্নায় ভেঙে পড়লো। তের কান্নার মাঝেই তার ফোনে জাঙ্কুকের ভিডিও কল আসে। জাঙ্কুকের ছবি বেশি ওঠার সাথে সাথে তের আরো কান্না বেড়ে যায়। এভাবে অনেকবার কল আসতে শুরু করে, কিন্তু তে ফোনটি ধরলো না। কিছুক্ষণ পর তের ফোনে একটি মেসেজ আসলো। আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ কান্ট হ্যান্ডেল মি। জাঙ্কুকের টেক্সট পাওয়ার সাথে সাথে তে কল ব্যাক করলো আর ভয়ে ভয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কিছুই বললো না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। এর কিছুক্ষণ পর কল কেটে দিল, কিন্তু পরক্ষণে আবার তার ফোনে একটা টেক্সট আসে, সি ইউ টুনাইট। টেক্সটটা আসা মাত্রই তের আতঙ্ক আরো বেড়ে যায়। টুনাইট মানে? তার মানে জাঙ্কুক কি রাতে আসবে? তে এবার কি করবে সে বুঝতে পারছে না। একদিকে জাঙ্কুকের ভয়, অন্যদিকে তার পরিবার। কি আছে তের কপালে কে জানে। তে ভয়ে আর আতঙ্কে রাতে ঘুমাতে পারে না। তে আর ভাবতে পারছে না। এবার তে ল্যাম্পলাইট জ্বালিয়ে পড়তে বসে যায়। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে। পড়াশোনা বাদ দেওয়া যাবে না। তে অনেক মনোযোগ দিয়ে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় তের। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে গেল তের। কারণ জাঙ্কুক তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে আর তের দিকে তাকিয়ে আছে। তাকে দেখা মাত্রই তের হৃদস্পন্দন বেড়ে যায়। বয়ে গলা শুকিয়ে আসছে তের। কিন্তু জাঙ্কুক সরকার কখন আসলো আর কখন থেকেই বা বসে আছে সে? আর তের মা বাবা কিছু বললো না কেন? সব মিলিয়ে তে অনেক ভয় পেয়ে যায়। জাঙ্কুক চুপচাপ তের সামনে বসে আছে। জাঙ্কুক এবার শান্ত কণ্ঠে তেকে বলে উঠলো, কি পড়ছো? অ্যাকাউন্টিং। জাঙ্কুক তের হাত থেকে বইটা নিয়ে সাইডে রাখলো। তারপর তে চেয়ার ধরে টান দিয়ে নিজের পাশাপাশি বসালো। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো ম্যাডাম জি। জাঙ্কুকের কথা শুনে তে মাথা নিচু করে নিল।
জাঙ্কুক হঠাৎ করেই ঠান্ডা গলায় বলে ওঠে, তুমি জানো আমি কাকে ভয় পাই? তার চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। যাকে কিনা সবাই ভয় পায় সে আবার কাউকে ভয় পেতে পারে? তার ভাবনার মাঝে জাঙ্কুক আবার বলে ওঠে, নিজের রাগকে ভয় পাই। আমি রেগে গেলে ভেতরের জানোয়ারটাকে থামাতে পারি না। তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে কখনো পালিয়ে যেতে চাও তাহলে তোমার প্রতি আমার এই ভালোবাসাটাই তোমার মৃত্যুর কারণ হবে। জাঙ্কুকের কথা শুনে তের চোখে পানি চলে আসে। তের চোখে পানি দেখে জাঙ্কুক নিজের হাতে মুছে দেয়। তারপর তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। তোমাকে ভাবার জন্য আজকে রাতটা সময় দিলাম, কালকে বিকাল 5টায় আমি তোমার উত্তরে অপেক্ষা করব। তে শুধু মাথা নিচু করে জাঙ্কুকের কথাগুলো শুনে। ভয়ে তার ভিতর থেকে কোনো কথাই বের হচ্ছে না। জাঙ্কুক উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়। জাঙ্কুক চেয়ে ঘুরে আবারও তের কাছে আসে আর একটু ঝুঁকে তের মুখ বরাবর দাঁড়ায়। তোমাকে একটা চুম্মা দেই? জি, কি বলছেন? জাঙ্কুকের উত্তরে অপেক্ষা না করে তের গালে চুমু দিয়ে বসলো। উত্তরটা যেন হ্যাঁ হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তে শুধু মাথা নিচু করে জাঙ্কুকের কথাগুলো শুনে। ভয়ে তার ভিতর থেকে কোনো কথাই বের হচ্ছে না। জাঙ্কুক চলে যায় তের রুম থেকে আর তে পাথরের মতো মূর্তি হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। সে জাঙ্কুকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। অনেক ভয় আর দুটানার মধ্যে পড়ে যায় তে। সারা রাত আর দুই চোখের পাতা এক করতে পারল না তে। তে কি পারবে জাঙ্কুকের হাত থেকে রক্ষা পেতে? কি হতে পারে এর শেষ পরিণতি? এমন ভয়ঙ্কর মানুষের সাথে তে কোনোদিনও নিজের জীবন জোড়াতে পারবে না।